শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকে সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায়। আজকে কিন্তু খুব বেশি খবর নেই, দুটো খবর, তবে দুটো খবরই অসাধারণ। এক হচ্ছে আদিত্য L1 কবে ল্যাগ্রাঞ্জ 1 পয়েন্টে প্রবেশ করবে তার দিনক্ষণ জানিয়ে দিল ইসরো বা ইসরো চেয়ারম্যান এস সোমনাথ। আর আরও একটি খবর, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, তাতে ধরা পড়েছে সব থেকে পুরনো ব্ল্যাক হোল কত দূরে অবস্থিত, কি রিপোর্ট জানা যাচ্ছে, সমস্তটা জানবো। সবার আগে চলে যাব আদিত্য L1 এর খবরে। কবে পৌঁছাবে জানবো। চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছিল ইসরোর চন্দ্রযান 3-এর প্রজ্ঞান রোভার ও ল্যান্ডার বিক্রম। তারপরই সূর্যের খুঁটিনাটি জানতে ইসরো মহাকাশে পাঠায় সৌরযান আদিত্য L1। মাস কয়েক ধরেই নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্যের বিভিন্ন সময়ের ছবি তুলে পাঠাচ্ছিল আদিত্য। তবে সেটি কবে নির্ধারিত গন্তব্যে পৌঁছবে তা নিয়ে প্রশ্ন ছিল সকলের মনে। অবশেষে সেই প্রশ্নের নিরসন ঘটল। আদিত্যর গন্তব্যে পৌঁছানোর দিনক্ষণ জানালো ইসরো প্রধান। শুক্রবার ইসরো প্রধান এস সোমনাথ জানান, ভারতের প্রথম সৌরযান আদিত্য L1 তার গন্তব্য ল্যাগ্রাঞ্জ পয়েন্ট 1-এ পৌঁছাবে, যা পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত, মানে 15 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। আর এটি পৌঁছাবে আগামী 6 জানুয়ারি শুক্রবার। ইসরো প্রধান এস সোমনাথ জানান, আদিত্য L1 একবার সফলভাবে গন্তব্যে পৌঁছতে পারলে আগামী 5 বছর সূর্যের বিভিন্ন অবস্থা তুলে ধরতে সাহায্য করবে। ফলে সূর্য আমাদের জীবনযাত্রায় কী প্রভাব ফেলতে পারবে সেটাও বুঝতে সুবিধা হবে। গত 2রা সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র মানে SDSC থেকে সূর্যের দিকে যাত্রা শুরু করেছিল আদিত্য L1। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে আদিত্যর প্রায় 110 দিন সময় লাগবে বলে আগেই জানিয়েছিল ইসরো। অর্থাৎ নতুন বছরের গোড়াতেই আদিত্য L1 নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবে বলে এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার নির্দিষ্ট দিন জানালো ইসরো চেয়ারম্যান এস সোমনাথ। তার মানে আগামী 6 জানুয়ারি 2024 মহাকাশ গবেষণায় একটি বড় দিন, এবং বড় দিন অবশ্যই ভারত এবং ইসরোর জন্য। এবার চলে আসি নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, তাতে ধরা পড়েছে সব থেকে পুরনো ব্ল্যাক হোল। কিভাবে জন্ম হলো সেই ব্ল্যাক হোলের, আজ এই প্রতিবেদনে ব্ল্যাক হোল সম্পর্কে অনেক কিছু এবং অসাধারণ তথ্য আপনাদের দেব। দেখুন, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইতিহাসের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ। এটা স্থাপন করা হয়েছে মহাকাশে সূর্যের কক্ষপথে। স্থাপনের পর থেকেই একের পর এক চমক দেখিয়ে আসছে এই নভ টেলিস্কোপটি। এই তালিকায় যুক্ত হলো পুরনো একটি ব্ল্যাক হোল। সদ্য আবিষ্কৃত এই ব্ল্যাক হোলকে এখনও পর্যন্ত আবিষ্কৃত সব থেকে পুরনো ব্ল্যাক হোল বলে মনে করছেন বিজ্ঞানীরা। সূর্যের চেয়ে 16 লক্ষ গুণ ভারী এই ব্ল্যাক হোলের বয়স প্রায় মহাবিশ্বের বয়সের কাছাকাছি, যেখানে মহাবিশ্বের বয়স আনুমানিক 1380 কোটি বছর। এই ব্ল্যাক হোলটি নক্ষত্র অর্থাৎ তারাদের জন্মের বিষয়ে আরও নিখুঁত তথ্য দেবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। মহাবিশ্ব এমন এক জায়গা যেখান থেকে সহজেই অতীত খুঁড়ে বের করা যায়, অর্থাৎ এখান থেকে কোনো তথ্যই আসলে হারায় না। যে নক্ষত্রের জন্ম 100 কোটি বছর আগে, সেই নক্ষত্রটির জন্ম প্রক্রিয়াও এই মুহূর্তে দেখা সম্ভব, যদি নক্ষত্রটির দূরত্ব আমাদের থেকে 100 কোটি আলোকবর্ষ হয়। কিভাবে? এর উত্তর জানতে হলে বুঝতে হবে আলোকবর্ষ কি। আলো 1 বছরে যতটুকু দূরত্ব পাড়ি দেয় তাকে বলে 1 আলোকবর্ষ। আলোকবর্ষ দূরত্বের একক, সময়ের নয়। 100 কোটি আলোকবর্ষ দূরে যে নক্ষত্র আছে সেখান থেকে আলো আসতে সময় লাগে 100 কোটি বছর। তাই নক্ষত্রটি যদি 100 কোটি বছর আগে জন্ম নেয়, সেই জন্ম প্রক্রিয়া আমরা এখন দেখতে পাবো। জেমস ওয়েবের সাহায্যে বিজ্ঞানীরা অনেক পুরনো সব মহাজাগতিক ঘটনার অনুসন্ধান করছেন। এমনকি 1380 কোটি বছর আগে যখন মহাবিশ্বের জন্ম হয়, সেই মুহূর্তের অনেক ছবিও দেখা সম্ভব এর সাহায্যে। সেই চেষ্টা অবশ্য বিজ্ঞানীরা করে যাচ্ছেন। সম্প্রতি জেমস ওয়েবের সঙ্গে যুক্ত গবেষকরা টেলিস্কোপটির মুখ ঘুরিয়েছিলেন মহাকাশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে। সেই অঞ্চলে 45 কোটি বছর আগে একটি শিশু গ্যালাক্সির জন্ম হয়। গ্যালাক্সিটির নাম GN Z11।
মজার ব্যাপার হলো এই গ্যালাক্সিটির দূরত্ব আমাদের থেকে 13 কোটি আলোকবর্ষেরও বেশি। তাই মহাবিশ্বের জন্মের 45 কোটি বছর পরের ওখানকার অবস্থা কেমন ছিল সেটা এখন টেলিস্কোপ দিয়ে দেখা সম্ভব। আর সেই কাজটি করতে গিয়েই ব্ল্যাক হোলটির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এটা একটি সুপারম্যাসিভ বা অতি ভরের ব্ল্যাক হোল। এটা GN-Z11 গ্যালাক্সির কেন্দ্রে অবস্থান করছে। আসলে প্রায় সব গ্যালাক্সির কেন্দ্রে একটা করে অতিভরের ব্ল্যাক হোল থাকে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রেও রয়েছে একটা সুপারম্যাসিভ বা অতি ভরের কৃষ্ণ গহ্বর, যার নাম স্যাজিটারিয়াস A স্টার। বিজ্ঞানীরা মনে করছেন এ ধরনের গ্যালাক্সির জন্ম মহাবিশ্বের জন্মের প্রায় 10 কোটি বছর পর, অর্থাৎ এই সময় শিশু মহাবিশ্ব সত্যিকারের রূপ লাভ করেছিল। এ ধরনের ব্ল্যাক হোল জন্ম নেওয়ার পর সেটা কিভাবে এত দ্রুত বেড়ে উঠে অনেকটা বেলুনের রূপ নিয়েছিল সে বিষয়ে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন। এর উত্তর জানাতে পারে প্রাচীন এই ব্ল্যাক হোলগুলো, বিশেষ করে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যেগুলো সমগ্র মহাবিশ্বের প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে বাস করে। এই ব্ল্যাক হোলগুলোর কারণে নক্ষত্রগুলোকে গ্যালাক্সি ধরে রাখতে পারে। এ বিষয়ে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী ARXIV প্রকাশ করেছেন প্রিন্ট আকারে। গবেষণাপত্রটি এখনও পিয়ার রিভিউর জন্য অপেক্ষায় আছে। গবেষক দলটির প্রধান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিজ্ঞানের অধ্যাপক রবার্তো মাইওলিনো বলেছেন, বর্তমানের মতো মহাবিশ্বের প্রাথমিক অবস্থায় ব্ল্যাক হোলগুলোর ধীরে ধীরে বা শান্তভাবে বেড়ে ওঠা সম্ভব ছিল না। অবশ্যই এদের জন্ম প্রক্রিয়া ও বেড়ে ওঠার ব্যাপারটি ঘটেছিল তড়িৎ গতিতে, অর্থাৎ জন্ম প্রক্রিয়াটি ছিল অদ্ভুত। এ যুগের গবেষকরা মনে করেন বিশালাকার নক্ষত্রগুলো মৃত্যুর পরে ব্ল্যাক হোলে পরিণত হয়। জন্ম যেভাবেই হোক, গঠনের পর একটা ব্ল্যাক হোলের চারপাশে থাকা ধূলিকণা, গ্যাসীয় পদার্থ, নুড়ি পাথর, অন্যান্য নক্ষত্র, এমনকি ব্ল্যাক হোলকেও গ্রাস করে নিজে বেড়ে ওঠে। যাই গ্রাস করুক, ব্ল্যাক হোলের বাইরের অ্যাক্রেশন ডিস্কটা রশ্মি বিকিরণ করে উজ্জ্বল হয়ে ওঠে। এই উজ্জ্বল বিকিরণই টেলিস্কোপের সাহায্যে শনাক্ত করা যায়। নতুন এই গবেষণায় বিজ্ঞানীরা জেমস ওয়েব টেলিস্কোপের দুটি ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করেছেন। মিড ইনফ্রারেড যন্ত্র মানে MIRI এবং নিয়ার ইনফ্রারেড ক্যামেরার সঙ্গে যুক্ত স্পেকট্রোগ্রাফে সেই আলোর বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা। আলোক রশ্মিতে থাকা কম্পাঙ্ক বিশ্লেষণ করে কিছু অন্যরকম কম্পাঙ্ক খুঁজে পেয়েছেন। কম্পাঙ্কের ধরন দেখে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন এগুলো ব্ল্যাক হোলের চারপাশের উত্তপ্ত অঞ্চল থেকে আসছে। এভাবেই আসলে হদিশ মিলেছে নতুন এই ব্ল্যাক হোলের। এখন প্রশ্ন হলো, আদিম এই ব্ল্যাক হোলগুলো কিভাবে তৈরি হলো? তখন বড় কোনো নক্ষত্রও ছিল না যে সেগুলোর মৃত্যুর পর এই ব্ল্যাক হোলগুলো তৈরি হবে। তাহলে এ বিষয়ে সবচেয়ে জনপ্রিয় মত হলো, নক্ষত্র না থাকলেও প্রচুর ধূলিকণা ছিল, ধূলিকণার মেঘ ছিল। সেসব ধূলিকণার মেঘের আকস্মিক পতন থেকেই সরাসরি তৈরি হয়েছে প্রাথমিক ব্ল্যাক হোলগুলো। তবে এভাবেই প্রাথমিক সময়কার ব্ল্যাক হোলগুলো তৈরির একমাত্র উপায় এ কথা জোর দিয়ে বলেন না কোনো বিজ্ঞানী। তবে প্রাচীন এই ব্ল্যাক হোলগুলো নিয়ে আরও গবেষণা হবে এবং সেই গবেষণা থেকেই হয়তো বেরিয়ে আসবে সে সময়কার ব্ল্যাক হোলগুলোর জন্ম রহস্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বিজ্ঞান আড্ডা? আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।